স্যার এই স্যার এই যে এই শিরোনামটা যেটা ওই যে স্ট্রেস ইলাস্টিক সেকশন আনক্রাক, এটা কত চ্যাপ্টারে স্যার বইতে? বইয়ে টেনশনে বই আছে আছে চ্যাপ্টার 3। জি স্যার আছে। চ্যাপ্টার 3 3 নাম্বার চ্যাপ্টারে। স্যার আপনি পেজ নাম্বারটা বলতে পারবেন? মানে আপনার কাছে আছে? আমার কাছে তো বই আছে, কিন্তু আমি তো অন্য ক্লাসরুমে আছি। ও জি স্যার, সমস্যা নেই স্যার, আমি 3 নম্বর চ্যাপ্টার খুঁজে দেখি। 3 নাম্বার চ্যাপ্টার দেখো, প্রথম দিক থেকে আছে। আচ্ছা, তো আমরা তারপরে বি নাম্বার যেটা দেখবো, স্ট্রেস ইজ ইলাস্টিক এন্ড সেকশন ক্র্যাকড। তাহলে সেকশন ক্র্যাক যখন হবে তখন আমরা যে টাইপের ফিগার গুলো আমরা দেখে এসেছি, যে ক্র্যাক সেকশন যখন হবে তখন এই নিচের পার্টটা, কংক্রিট যে নিচের পার্টের টেনশন নিচ্ছিল, এখন কিন্তু আর সে টেনশন নিতে পারবে না। তাহলে উপরের পার্টটুকু কম্প্রেশন নিবে, আর টেনশন যেটা যেটা ফুললি রেজিস্টেড হবে, এখানে যে রিইনফোর্সমেন্ট আমরা ব্যবহার করব এই রিইনফোর্সমেন্টের মাধ্যমে। তাহলে এই ফিগারটা এখন আমরা দেখবো আসলে যে কখন ক্র্যাক হয় কখন আনক্র্যাক হয়। তাহলে এখানে দেখলাম যে আমরা এখানে এই যে দেখো মডুলাস অফ রাপচার যেটা দেওয়া ছিল 475 পিএসআই। তো আমরা এফসিটি যেটা বের করেছি এটা হলো 432 পিএসআই, মানে নিচের পার্টে যেখানে হলো ক্র্যাক ডেভেলপ হবে, তো সেখানে 432 পিএসআই। অ্যাকচুয়াল আছে হলো 432 পিএসআই, কিন্তু অ্যালায়েবল যেটা আছে মানে যেটা সহ্য করতে পারবে এটা হলো 475 পিএসআই পর্যন্ত সে রেজিস্ট করতে পারবে। সুতরাং এখানে ক্র্যাক ডেভেলপ হবে না। তো এখানে যদি একই ধরনের প্রোগ্রাম সামনে আমরা দেখবো যে মোমেন্টের পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে মোমেন্টের মানটা এখানে 45 কিপ পার ফিট না রেখে মোমেন্টের মানটা যদি আমরা বাড়িয়ে দেই, তাহলে দেখো মোমেন্টের মান যদি বাড়ায় দেয় তাহলে এই এফসিটি এর মান বাড়বে, এফসি এর মান বাড়বে, সবগুলোর মান বেড়ে যাবে। তো তখন ক্র্যাক ডেভেলপ করবে। তো ক্র্যাক ডেভেলপ করবে কিনা তো সেটা আমরা চেক করে আলটিমেটলি প্রবলেমটা সলিউশন করব। এখানে দেখো এখানে অনেকগুলো ফিগার আছে, যাই হোক। তো ক্র্যাক ট্রান্সফর্ম সেকশন, তাহলে ট্রান্সফর্ম সেকশন যদি আমরা আঁকার চেষ্টা করি, এখন যেহেতু ক্র্যাক ডেভেলপ হবে, এর আগ পর্যন্ত আমরা যে ট্রান্সফর্ম সেকশন দেখেছিলাম, এখানে আনক্র্যাক বিমের যে ট্রান্সফর্ম সেকশন, দেখো এখানে যে নিউট্রাল এক্সিসের, আচ্ছা এখানে নিউট্রাল এক্সিসের উপরের পার্টটুকু কম্প্রেশন নিচ্ছে, বা আমরা সবটুকু পার্টকে আমরা এখানে ব্যবহার করতে পেরেছি, বা সব ফুললি সেকশনকে আমরা এখানে কাজে লাগাইতে পেরেছি, বা ফুললি সেকশনটা কম্প্রেশন নিচ্ছিল, এবং এই স্টিল যতটুকু টেনশন কম্প্রেশন নিচ্ছিল সেটা তো আমরা বাড়তি করে দেখাই দিব। কিন্তু এখন যদি এখানে ক্র্যাক ডেভেলপ হয়, বিমটা যদি এর আগে যেটা করি, যে এখানে যদি ক্র্যাক ডেভেলপ হয় তখন বিষয়টা কি হবে, যে নিউট্রাল এক্সিস থেকে তো নিচে যদি ক্র্যাক ডেভেলপ হয়ে পড়ে, ঠিক আছে, তো এই নিচে তো টেনশনও নেবে না, কম্প্রেশন নেবে না, তাই না? তাহলে কি আমরা এই যে নিচের পার্টটুকু, এই পার্টটুকু যে হেসিস চিহ্ন দ্বারা আমরা বোঝাচ্ছি যেটা লোড দিচ্ছে, তো নিচের পার্টটুকু তো আর লোড নিচ্ছে না, তখন তাহলে আমরা এই পার্টটুকু ফাঁকা রাখতে হবে, তাই না? বিষয়টা তো তাই। যেহেতু এই পার্টটুকু লোড নিবে না, কারণ হলো নিউট্রাল এক্সিসের নিচে ক্র্যাক ডেভেলপ হওয়ার কারণে এই পার্টটুকু আমরা তখন আর এরকম যে উপরের টুকু লোড নিচ্ছে নিচের টুকু লোড নিচ্ছে এটা আমরা দেখাইতে পারবো না। তাহলে ক্র্যাক সেকশনের ক্ষেত্রে দেখো আমরা কিন্তু এখানে শুধুমাত্র এই পোরশনটুকু হ্যাশ চিহ্ন দ্বারা দেখিয়েছি, এই পোরশনটুকু কিন্তু আমরা হ্যাশ চিহ্ন দেইনি, কারণ হলো এখানে কোনো লোড নিবে না। আর নিবে কি, এখানে স্টিল নিবে, তাহলে স্টিল তো লোড নিবে, এটা তো জানা কথাই। এখানে স্টিল তো আর স্টিলের মধ্যে তো আর ক্র্যাক হবে না, তাহলে এখানে n ইনটু as, তাহলে স্টিলের পরিমাণটা টোটাল যে স্টিলের এরিয়া হচ্ছে a, তাহলে এইটা টোটাল এরিয়া, মানে এখান থেকে এই পর্যন্ত টোটাল এরিয়া, এটা হচ্ছে n গুণ as এর n গুণ। এখন দেখো যতটুকু এখানে কম্প্রেশন ডেভেলপ হবে, উপর থেকে যতটুকু কম্প্রেশন ডেভেলপ হবে, এই কম্প্রেশন উপর থেকে এই পর্যন্ত এই নামটা হচ্ছে কেডি, কেডি, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স এটা হচ্ছে কেডি। তো ডি ডি জিনিসটা কি, ডি তো আমরা আগে থেকে বলেছি যে টপ ফাইবার থেকে এই যে স্টিল যেটা আছে এই স্টিলের সেন্ট্রয়েড পর্যন্ত, টপ ফাইবার থেকে স্টিলের সেন্ট্রয়েড পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে ডি। এখন এই কেডিটা কি,
কেডি হচ্ছে যে পর্যন্ত কম্প্রেশন নিচ্ছে, মানে কম্প্রেশন ব্লক যদি আমরা একটা আঁকার চেষ্টা করি, তাহলে যে পর্যন্ত কম্প্রেশন নিচ্ছে, হ্যাঁ ক্রস সেকশনে যে পর্যন্ত কম্প্রেশন নিচ্ছে এটা হচ্ছে কেডি। মানে হচ্ছে যে মনে করো যে ডি যদি তোমার 20 হয় বা 20 ইঞ্চি হয়, তাহলে কে এর মান যদি মনে করো যে 10% হয় বা 0.1 হয়, তাহলে এই 20 কে 0.1 দ্বারা গুণ করলে কত হবে? 2 হবে। তাহলে এই কেডি এর পরিমাণটা হবে 2। বিষয়টা কি বোঝা গেল? তার মানে এই কেডি এর মানটা কতটুকু কম্প্রেশন নিচ্ছে, এই উপর থেকে এটুকুর মান হচ্ছে কেডি। তো আমরা এটা যদি স্ট্রেস ডায়াগ্রামের আকারে দেখতে যাই, তো স্ট্রেস ডায়াগ্রাম দেখো, আমরা এই স্ট্রেস ডায়াগ্রামের মাধ্যমে আমরা এটা এরকম যে যেহেতু ক্র্যাক সেকশন, তার মানে এই পার্টে কোনো স্ট্রেস নিবে না, তার মানে আমরা এটা কিন্তু আর আঁকতেছি না, শুধুমাত্র এই উপরের পার্টটুকু, তাহলে উপরের পার্টটুকু কম্প্রেশন নিবে। তাহলে এখানে এই যে যতটুকু এই পাশে, মানে এই যে উপরে উপরে যে স্ট্রেস আমরা বের করছি, এটা কি এফসি বের করেছিলাম না? এটা হলো এফসি। তাহলে এই যে এই পর্যন্ত এখানে হলো নিউট্রাল এক্সিস থেকে একবারে টপ ফাইবারে যেটা আছে এটা হলো এফসি, তারপরে আস্তে আস্তে কমতে কমতে নিউট্রাল এক্সিসে শূন্য হয়ে গেছে। এখন এই যে যে একটা ট্রায়াঙ্গুলার ফর্ম, মানে হলো একটা ট্রায়াঙ্গেলের মতো লোড এখানে কাজ করতেছে, তাহলে এই এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা আমরা জানি, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো কেডি। ক্লিয়ার? ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত এই যে দেখো কেডি যে পর্যন্ত স্ট্রেস নিচ্ছে। আর এইটার এই যে উপরের এটা যদি আমি ভূমি বলি, ভূমিটা হচ্ছে যে এফসি। তাহলে এই যে টোটাল লোডের পরিমাণটা কতটুকু হবে? হাফ এফসি। দেখো এই এই ত্রিভুজের এরিয়া, তাহলে এই টোটাল লোড যদি সি হয়, তাহলে সি কে আমরা লিখতে পারি যে হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ গুণন এফসি গুণন উচ্চতা হচ্ছে এখানে কেডি। ঠিক আছে, আর ভিতরের দিকে যদি বি পরিমাণ হয়, মানে ভিতরের দিকে এটা যদি বি হয়, মানে ওয়েটটা যদি বি হয়, তাহলে এখানে আরেকটা গুণ হচ্ছে বি। তো এইটা হচ্ছে সি এর পরিমাণ, কি পরিমাণ লোড সে ক্যারি করতে পারবে, এটা হচ্ছে সি এর পরিমাণ। আচ্ছা যাই হোক, তো এই সি কোথায় কাজ করবে? দেখো একটা ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড কোথায় থাকে? আমরা জানি যে কোন একটা ট্রায়াঙ্গেল যদি হয়, আচ্ছা বললাম যে এই ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড কোথায় থাকে? আমরা জানি যে যেই পাশে বড়, মানে হলো যে এদিক থেকে এটার মান যদি বি হয় আর এটার মান যদি এইচ হয়, তাহলে এদিক থেকে b/3, মানে এদিক থেকে এই এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স যে b/3 ডিসটেন্সে, আবার এদিক থেকে b/3 h/3 ডিসটেন্সে, এরকম পজিশনে সেন্ট্রয়েড থাকে। এখন দেখো এই ত্রিভুজটা উল্টা ভাবে আছে, তাহলে কি হবে? যেই পাশ, মানে কি বলে, যেই পাশের লেন্থ বড়, মানে এদিক থেকে b/3 বা এদিক থেকে লেন্থ বাই 3 ডিসটেন্সে সেন্ট্রয়েডটা থাকবে। তার মানে এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে, এই টোটালটা হচ্ছে কেডি, এখান থেকে এই টোটাল ত্রিভুজের। তাহলে এই সেন্ট্রয়েড যেটা আছে, মানে সি যেখানে কাজ করবে, এটা হচ্ছে এদিক থেকে kd/3 দূরত্বে রয়েছে। মানে সি এর পজিশনটা উপর থেকে টপ ফাইবার থেকে kd/3 ডিসটেন্সে। আচ্ছা, তো বাকি যতটুকু থাকে, এই আমরা জানি যে উপর থেকে এতটুকু থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে ডি। তাহলে এই ডি থেকে যদি আমরা এই যে kd/3 মানে এই দূরত্বটা বাদ দেই, তাহলে এতটুকু দূরত্ব কি থাকতেছে? এতটুকু দূরত্ব থাকতেছে ডি ইজ ইকুয়াল টু kd/3, মানে ডি মাইনাস kd/3। এখানে দেখো আমরা আরেকটা রিলেশন এখানে নিয়ে আসতে পারি, এখানে ডি আছে, এই দিকে আমরা কাটি, এখানে ডি, এখানে ডি, এখানে ডি, তিনটা ডি যদি আমরা কেটে দিই, তাহলে জে ইজ ইকুয়াল টু 1 মাইনাস k/3, এই রিলেশনটা পাচ্ছি। আমরা এই রিলেশন ব্যবহার করে ম্যাথ করেছি অলরেডি, তোমরা করেছো কিনা? না তোমরা করো নাই হয়তো বা। আচ্ছা তাহলে জে ইজ ইকুয়াল টু 1 মাইনাস k/3। তাহলে দেখো এখান থেকে সি থেকে এই যে কংক্রিটের কম্প্রেসিভ লোডটা যেখানে কাজ করতেছে এবং স্টিলের টেনশন যেখানে কাজ করতেছে, এই দুইটার মধ্যবর্তী যে আর্ম, বা আমরা লিভার আর্ম বলতে পারি, যে দুইটা লোড দেখো বিপরীত দিকে কাজ করতেছে, এটার মাঝখানের মধ্যবর্তী দূরত্ব যেটা, এটা হচ্ছে জেডি। বুঝতে পারলা? তাহলে কেডিটা হচ্ছে যে এই যে কম্প্রেশন যতটুকু কাজ করবে, মানে কংক্রিট কম্প্রেশন যতটুকু নেবে, এটা হচ্ছে কেডি। আর জেডি হচ্ছে এই কংক্রিট, মানে কংক্রিটের ফোর্স যেখানে কাজ করবে, এই ফোর্স থেকে স্টিলের ফোর্স পর্যন্ত দূরত্ব যেটা, এটা হচ্ছে জেডি।
ওকে, এখন দেখো আমরা এখান থেকে এই কেডির মানটা কি হবে, এই কেডির মানটা আমাদের বের করতে হবে, কে এর ইকুয়েশনটা। তাহলে এখান থেকে যেটা নিয়ে আসছে যে নিউট্রাল এক্সিস দ্য মোমেন্ট অফ, আচ্ছা মোমেন্ট অফ টেনশন এরিয়া অ্যাবাউট, আচ্ছা অ্যাবাউট দ্য এক্সিস ইজ সেট ইকুয়াল টু দ্য মোমেন্ট অফ দ্য কম্প্রেশন এরিয়া হুইচ গোস এত। আচ্ছা এখন দেখো নিউট্রাল এক্সিসের সাপেক্ষে, আচ্ছা তাহলে বি কেডি স্কয়ার বাই 2 মাইনাস ডি কেডি about the axis, আচ্ছা এখানে একটা টার্ম বাদ গেছে, নিউট্রাল এক্সিস the moment of the tension area about the axis is set equal to the moment of compression area which goes, আচ্ছা which gives, আচ্ছা এখন দেখো আমরা যদি নিউট্রাল এক্সিস থেকে, হ্যাঁ আচ্ছা t minus kd, আচ্ছা n into s, n into s t minus kd, ঠিক আছে আচ্ছা এখানে একটা টার্ম বাকি আছে, ওই টার্মটা আমি খুঁজে পাচ্ছি না, এটা হয়তো বা স্ক্রিপ্টটা নেটা হয়েছে। আচ্ছা যাই হোক, তো দেখো এখানে আমরা যখন কংক্রিটের ডিজাইন করব তখন এই যে উপরে যে পরিমাণ কম্প্রেশন নিচ্ছে মানে সি এর মানটা এবং নিচে যে পরিমাণ টেনশন ডেভেলপ হচ্ছে এই দুইটা মান সমান হয়। কারণ হলো যে আমরা যখন আমরা দেখেছি যে এদিকে যে পরিমাণ আসে এদিকেও সেম পরিমাণ স্ট্রেস হয়, তার মানে উপরে যে পরিমাণ কম্প্রেশন, কংক্রিট যে পরিমাণ কম্প্রেশন নিচ্ছে আর স্টিল যে পরিমাণ টেনশন নিচ্ছে এই দুইটার মান সমান হবে, অলওয়েজ সমান হবে। তাহলে এখানে সি আর টি এটা হচ্ছে সমান হবে। তাহলে সমান যদি হয়, এখন কোন পয়েন্টের সাপেক্ষে আমরা যদি নিউট্রাল এক্সিসের সাপেক্ষে, যে এখানে সাপেক্ষে নিউট্রাল এক্সিসের সাপেক্ষে যদি মোমেন্ট নেই তাহলে কি করতে হবে, এই সি গুণন এই ডিসটেন্স, তাই না? নিউট্রাল এক্সিসের সাপেক্ষে যদি আমরা মোমেন্ট নেই তাহলে এইটার কারণে এই যে লোড ইনটু এই ডিসটেন্স এবং এই টি গুণন এই ডিসটেন্স, এই দুইটার লোড মানে মোমেন্টের মানটা সমান হবে। বিষয়টা কি বোঝা গেল? স্যার আরেকবার রিপিট করেন, বুঝিনি। এখানে টি এবং সি এর মানটা, টি এবং সি এর মান তো সমান, তাই না? জি স্যার। টি এবং সি এর মান সমান। এখন আমরা যদি মনে করো যে এই বিন্দুতে মানে কি বলে মানে এইটার সাপেক্ষে এইটার জন্য যে মোমেন্ট হবে এইটার জন্য যা মোমেন্ট হবে এটা সমান হবে না, মানে বিষয়টা হলো যে আমরা যদি একবার দোনোটা যেহেতু সমান, মোমেন্টও সমান হবে। মোমেন্টের সমান হবে, তো এই মোমেন্ট সমান করে এই ইকুয়েশনটা আসছে, এই ইকুয়েশনটা মানে ইকুয়েশনটা হচ্ছে যে মোমেন্টের ইকুয়েশন সমান করে মূলত আসছে। আচ্ছা ঠিক আছে, তারপরে আমি একটু দেখতেছি, এটা আমি পরে আসতেছি আবার। আচ্ছা এখানে দেখো তাহলে যেটা আমরা বলে আসতেছি যে এখানে যে সি এর মানটা, এখানে সি এর মান এবং এখানে টি এর যে ইকুয়েশন, তাহলে সি এর ভ্যালুটা কত হবে আমি আগেই লিখেছিলাম যে হাফ এফ সি, হাফ গুণন মানে এই যে ট্রায়াঙ্গেলের এরিয়া, তাই না? তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে ভূমিটা হচ্ছে এই দিক থেকে কেডি, হাফ গুণন কেডি গুণন উচ্চতা হচ্ছে এফসি বা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, যাই হোক তাহলে হাফ গুণন কেডি গুণন এফসি এইটা। আর বলছি যে এদিক থেকে মানে এইটা তো আর এদিকে আছে উইথ আছে বি, তাহলে ওই বিটা গুণ হবে, তাহলে এইটা করলে আমরা টোটাল লোড এই যে সি এর পরিমাণটা পাচ্ছি, তাহলে সি ইজ ইকুয়াল টু হাফ হাফ এফসি গুণন কেডি গুণন বি। ওকে, তারপরে আবার টি এর পরিমাণ, তাহলে টি এর মান কত হবে, তাহলে টি এর মান, টি এর স্ট্রেস দেয়া আছে এফএস, এফএস এর সাথে যদি আমরা এরিয়া গুণ করি তখন ওইটার মানে আমরা লোড পাবো, তাহলে এএস গুণন এফএস এটা ইজ ইকুয়াল টু টি, তাহলে আমরা সি এর মান জানলাম, টি এর মান জানলাম। ওকে, এখন দেখো the requirement that those two forces be equal numerically has been taken care of by manner, আচ্ছা তার মানে হলো যে এটা হচ্ছে যে দুইটা ফোর্সে ইকুয়াল হবে, ঠিক আছে? তাহলে equilibrium requires the couple, আচ্ছা resisting, আচ্ছা constituted by the two forces C and T equal numerically and external bending moment M, hence taken moment about C। আচ্ছা এখন দেখো
আমরা যেটা যে বিষয়টা আমরা বললাম যে দুইটা মোমেন্ট যেহেতু সমান হবে, তাইলে আমরা যদি এখন সি এর রেসপেক্টে মোমেন্ট নেই, আচ্ছা সি এর রেসপেক্টে যদি আমরা মোমেন্ট নেই, মানে হলো এই পয়েন্টের সাপেক্ষে আমরা মোমেন্ট কনসিডার করতেছি, এই পয়েন্টের সাপেক্ষে, সি এর পয়েন্টের সাপেক্ষে, তাহলে এখানে ফোর্স আছে কোনটা, একটাই আছে, টি আছে। তাহলে এইটার মোমেন্টের ইয়াটা হবে কত, টি গুণন এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, তাই না? তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো জেডি। তাহলে দেখো এখানে টি এর মানটা আমরা আগে বের করে রাখছিলাম, এএস এফএস গুণন জেডি। ওকে, তাহলে এইটা বের করলাম। এই যে টি এর কারণে বা স্টিলের কারণে যে পরিমাণ মোমেন্ট সে রেজিস্ট করতে পারবে, এই টি ফোর্সের কারণে যে পরিমাণ মোমেন্ট রেজিস্ট করতে পারবে, এইটা বের করলাম এফএস জেডি। ঠিক আছে, এটা হলো এই সি এর রেসপেক্টে আমরা মোমেন্ট নিছি। এখন যদি উল্টা কাজটা করি, তাহলে এখান থেকে দেখো এই যে এফএস এর মান বের করলো এম ডিভাইড বাই এএস জেডি, মানে এখানে যদি এফএস টা রাখি, এফএস রাখলে তাহলে এফএস ইকুয়াল টু আমরা এখান থেকে পাচ্ছি যে এদিকে এম ডিভাইড বাই এএস জেডি। ওকে, তাহলে এম ডিভাইড বাই এএস জেডি, এটা হলো এফএস এর ইকুয়েশন আমরা পেলাম এখান থেকে। অনুরূপ ভাবে আমরা যদি এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতাম, একবার নিলাম সি এর সাপেক্ষে, মানে এই পয়েন্টের সাপেক্ষে, তখন একটা ইকুয়েশন পেয়েছি। এখন যদি আমরা এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতাম, তাহলে কি হইতো, তাহলে এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে সেক্ষেত্রে এম হইতো এম ইজ ইকুয়াল টু সি, মানে এই ফোর্স গুণন জেডি, সি গুণন জেডি। তাহলে দেখো সি এর মান কিন্তু আমরা আগে বের করে রাখছি হাফ এফ সি, এই যে এটা, তাহলে এখানে হাফ এফ সি বি ইন্টু কেডি গুণন জেডি। তাহলে এই যে ইকুয়েশনটা যেটা আসলো, এটা হলো হাফ এফ সি জে কে, আমরা যদি একটু সাজায় লিখি, বি ডি স্কয়ার, হাফ এফ সি জে কে বি ডি স্কয়ার। ঠিক আছে, দেখো হাফ এফ সি জে কে, এখানে আছে বি আর ডি আছে দুইটা, তাহলে বি ডি স্কয়ার। তাহলে এইটা হচ্ছে মোমেন্ট। তাহলে আমরা এখান থেকে দুইটা মোমেন্ট পেলাম। একটা হচ্ছে এই কংক্রিট কি পরিমাণ মোমেন্ট রেজিস্ট করবে, তাহলে কংক্রিট যে পরিমাণ মোমেন্ট নিতে পারবে বা এই কংক্রিটের কারণে যে পরিমাণ মোমেন্ট হবে, এটা হচ্ছে হাফ এফসি জে কে বিডি স্কয়ার এটা। আর এই স্টিলের ফোর্সে বা স্টিল যে দিচ্ছি, এই স্টিলের কারণে কতটুকু মোমেন্ট রেজিস্ট করবে, এটা হচ্ছে এএস এফএস জেডি। এখানে অবশ্যই আমরা যখন ডিজাইন করব, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরবর্তী বুঝতে পারবা যে এখানে কোথায় লাগতেছে। তো এখানে সূত্রগুলো কোন জায়গা থেকে আসতেছে আমি বেসিকটা বোঝানোর চেষ্টা করতেছি, এগুলো তো মুখস্থ অবশ্যই করবা। তাহলে এখানে এএস এফএস জেডি এবং এই যে মোমেন্ট এবং এই মোমেন্ট, তাহলে আমি যে কথাটা আগে বলতেছিলাম যে যেহেতু এখানে সি এবং টি এর মানটা সমান, তার মানে কম্প্রেশন এবং টেনশনের মানটা সমান যেহেতু, তার মানে এই পয়েন্টের সাপেক্ষে যখন আমরা মোমেন্ট নিছি একটা মান ভ্যালু পাইছি, এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিছি আরেকটা ভ্যালু পাইছি, অবশ্যই এই দুইটা মোমেন্টের মান সমান হইতে হবে, তাই না? তাহলে যদি সমান না হয় তখন আমাদের কি করতে হবে, একেবারে যে এই দুইটা ভ্যালুর মাধ্যমে যেটার মানটা কম আসবে আমাদের ওইটা ধরে ডিজাইন করতে হবে, তাই তো? কারণ যদি আমরা বেশি ধরে ডিজাইন করি তখন কিন্তু আর, মনে করো যে এইটার জন্য যে মোমেন্টের মান এমসি আমরা রিপ্রেজেন্ট করি, বা এটার জন্য এমএস দ্বারা রিপ্রেজেন্ট করি স্টিলের মোমেন্ট, তাহলে এমসি এর পরিমাণটা বা এই যে কংক্রিটের যে পরিমাণ মোমেন্ট রেজিস্ট করতে পারতেছে এটার মানটা যদি বেশি হয়ে যায়, তার মানে কি বোঝা যাবে যে টেনশন মানে এমএস এর মানটা যদি কম হয়, বা এই যে স্টিল যে পরিমাণ মোমেন্ট ক্যারি করবে সেটার মান যদি কম হয়, তার মানে এই যে আমরা যদি এখন বড়টা ধরে ডিজাইন করি তখন কিন্তু এই ছোটটা, যেহেতু এই দুইটার মান সমান হবে, থিওরিটিক্যালি এই দুইটার মান সমান হওয়া উচিত, কিন্তু আমরা যদি বড়টা ধরে ডিজাইন করি তখন কিন্তু এটার জন্য ফেল হয়ে যাবে, তার মানে স্ট্রাকচার ফেল করবে। তার মানে যেটার জন্য ছোট হবে আমরা ওইটা ধরে ডিজাইন করব। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো, এখান থেকে এফসি এর ভ্যালু বের করার জন্য একটা ইকুয়েশন লাগছে, এটা আমাদের প্রয়োজন নেই। আমরা তোমাদের যেটা প্রয়োজন এম ইজ ইকুয়াল টু এএস এফএস জেডি আর এম ইজ ইকুয়াল টু হাফ এফসি জে কে বিডি স্কয়ার, এই দুইটা মনে রাখলেই আমরা এখান থেকে যা যা ভ্যালু লাগবে আমরা ওগুলো বের করতে পারবো। আচ্ছা, এটা
তাহলে এখানে আরেকটা বিষয় আছে যে স্টিল রেশিও বা রেইনফোর্সমেন্ট রেশিও। তাহলে রেইনফোর্সমেন্ট রেশিওটা হচ্ছে যে টোটাল আমরা একটা বিমের ক্রস সেকশন যতটুকু আঁকতেছি, যতটুকু নিচ্ছি, এই ক্রস সেকশনের টোটাল এরিয়া, এটা যদি বি হয় এবং এইটার এই যে নিউট্রাল এক্সিস পর্যন্ত যে স্টিল যে পর্যন্ত ব্যবহার করতেছি এটা যদি ডি হয়, তাহলে টোটাল এরিয়া এই পর্যন্ত এরিয়া কত, বি ইন্টু ডি, তাই না? বি ইন্টু ডি। এখানে যে স্টিল গুলো ব্যবহার করতেছি এটার পরিমাণটা হচ্ছে এএস। তাহলে রেইনফোর্সমেন্ট রেশিওটা মূলত যে একক ক্ষেত্রফলে কি পরিমাণ স্টিল আমরা ব্যবহার করতেছি। যেমন আমি যদি বলি যে বিডি ক্ষেত্রফলে আমরা স্টিল ব্যবহার করতেছি এএস পরিমাণ, তাহলে ইউনিট ক্ষেত্রফলে স্টিল ব্যবহার করতেছি কতটুকু, এএস ডিভাইড বাই বিডি। তাহলে এইটাই হচ্ছে রেইনফোর্সমেন্ট রেশিও, এটাকে বলা হচ্ছে রো। ঠিক আছে, এটাকে রো দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, এটা রেইনফোর্সমেন্ট রেশিও, এটাকে রো দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। এখন এই যে এই রো এর মানটা যদি আমরা আগের যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম এখানে দেখো রো থেকে আমরা কি পাবো, এখানে এস সমান কি, এখান থেকে যদি আমরা এস এর মান বের করতে চাই তাহলে এস ইজ ইকুয়াল টু রো বিডি। এস ইজ ইকুয়াল টু মানে এটার সাথে এটা গুণ হয়ে যাবে, এস ইজ ইকুয়াল টু রো বিডি। এই এস এর পরিবর্তে যদি আমরা রো বিডি বসাই, মানে এই ইকুয়েশনে রো বিডি বসাই এস এর পরিবর্তে, তখন মানে এটাকে যদি আমরা একটু সরল করার চেষ্টা করি তখন এই টাইপের একটা ইকুয়েশন আসবে যে কে এর ভ্যালু বের করার জন্য এই টাইপের একটা ইকুয়েশন আসবে। তাহলে কে ইজ ইকুয়াল টু রুট বার রো এন স্কয়ার প্লাস 2 রো এন মাইনাস রো এন। তাহলে এইটা আমাদের লাগবে, যে কে এর ভ্যালুটা আমাদের লাগবে। আমরা কারণ কে এর ভ্যালু বের না করলে আমরা জে এর ভ্যালু বের করতে পারবো না, তো এইটা লাগবে। এইটা হলো এক ক্ষেত্রে লাগবে। আরেকটা হলো কে এর ভ্যালু আমরা আরেকটা ইকুয়েশন জানি, কে ইজ ইকুয়াল টু এন ডিভাইড বাই এন প্লাস আর। এখানে কোনটা কি এটা আমরা সামনে যখন ম্যাথ করব তখন বিস্তারিত বুঝতে পারবা। তাহলে কে এর আমাদের এই ইকুয়েশনটা লাগতেছে, রো ইজ ইকুয়াল টু এস ডিভাইড বাই বিডি এটা লাগতেছে, আর জে ইজ ইকুয়াল টু 1 মাইনাস কে বাই 3 এটা তোমরা ফিগার থেকে দেখেছি, জে ইজ ইকুয়াল টু 1 মাইনাস কে বাই 3। আচ্ছা, তাহলে এই মোটামুটি এখানে থিওরি ছিল। আমরা একটা ম্যাথে যাই। এখানে দেখো 3.2, তাহলে যে বিষয়টা দেয়া আছে, the beam of example 3.1 is subjected to bending moment m is equal to 90 কিপ ফিট। তাহলে এখানে আমাদের খুব বেশি একটা চেঞ্জ নাই। 3.1 এক্সাম্পলটা যেটা ছিল আমরা ওইটাই সলিউশন করব, শুধুমাত্র এখানে মোমেন্টের মান ওইখানে দেয়া ছিল 45 কিপ ফিট, এখানে ডাবল করে দেয়া আছে 90 কিপ ফিট। ঠিক আছে, তাহলে এই যে রেয়াদার দেন 45 কিপ ফিট আগে প্রিভিয়াসলি দেয়া ছিল। তাহলে ক্যালকুলেট রিলেভেন্ট প্রপার্টিজ অফ অ্যান্ড হিস্টেরেসিস। এখন আমাদের বিভিন্ন প্রপার্টিজ গুলো বের করতে হবে। তাহলে ফর মোমেন্ট 90 কিপ 90 কিপ ফিটের জন্য আমরা কি কি বের করব, তাহলে এফসি এফসিটি বের করব ইত্যাদি সবগুলো আগে যেগুলো ক্যালকুলেশন করছি সেগুলো তো করবই। যেমন আগে ওয়াই বার ক্যালকুলেশন করেছিলাম 13.15 আমরা ব্যবহার করতেছি। এখানে শুধুমাত্র মান যেটা চেঞ্জ হচ্ছে যে আগে ছিল এখানে 45 ইন্টু 12,000 বা মানে 1000 ইন্টু 12, 45 কিপ ছিল, কিপ থেকে আমরা এলবি তে নেওয়ার জন্য 1000 দ্বারা গুণ করেছি। আবার ফিট ছিল, ফিট থেকে ইঞ্চিতে নেওয়ার জন্য আমরা 12 দ্বারা গুণ করেছি, তার মানে টোটাল 12,000 দ্বারা গুণ করেছি। তাহলে এখানে 90 গুণন 12 ইন্টু সি, সি এর মান হলো এই যে এত বুঝতেই পারতেছে আগে গত ক্লাসে যেটা আমরা করছিলাম নিউট্রাল এক্সিস থেকে টপ ফাইবার যেটা দূরত্ব, এটা হচ্ছে ওয়াই বার আমরা বের করেছিলাম 13.15 ডিভাইড বাই আই, মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্যালকুলেশন আমি গতবার মানে গত ক্লাসে দেখাইছি একই ম্যাথ যেহেতু। তার মানে দেখো এখানে এফসি এর মান আসছে 963.76 পিএসআই। আবার এফসিটি মানে হলো এই যে বটম ফাইবারের দূরত্ব, মানে বটম ফাইবারে যে স্ট্রেস ডেভেলপ হবে, তাহলে এইটার মান আসতেছে দেখো এখানে 90 ব্যবহার করতেছি 45 এর পরিবর্তে, আর বাকি সবগুলা সেম। তাহলে এইটা আসতেছে 868.5 পিএসআই। এখন এইটা হলো দেখার বিষয় যে আমরা যখন আগের ম্যাথটা করার চেষ্টা করেছি তো এইটা মডুলাস অফ রাপচার দেয়া ছিল 475 পিএসআই। দেখো এখন এফসিটির মানটা যে আগে ছিল 432, এখন চলে আসছে কিন্তু 800 কত, তো মডুলাস অফ রাপচারের মান দেয়া ছিল 475, সেই এখন আসছে 868। তার মানে এটা অবশ্যই ক্র্যাক ডেভেলপ হয়ে যাবে, কারণ 475 ক্রস করলেই ক্র্যাক হওয়া শুরু করবে।
সিন্স তাহলে আমরা বলতে পারি যে এফসিটির মানটা যেহেতু মডুলাস অফ রাপচারের পরিমাণ থেকে বেশি, সুতরাং ক্র্যাকস উইল হ্যাভ ফর্ম। আচ্ছা, হেন্স দ্য অ্যানালাইসিস মাস্ট বি অ্যাডাপ্টেড অ্যাপ্রোপ্রিয়েটলি। তাহলে এখন আমাদের ক্র্যাক যে ডেভেলপ হবে, এই ক্র্যাক কনসিডার করে আমাদের অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে? তো এই দেখো ক্র্যাক সেকশনের জন্য কিন্তু আমরা এই যে এই প্রসিডিউর গুলো দেখেছি, তাহলে এখানে আমাদের কে এর মান বের করতে হবে। তাহলে কে এর মান বের করার জন্য দেখো কে এর ইকুয়েশন কোনটা জানা আছে, এই যে √ρ n স্কয়ার প্লাস টুয়াইস ρ n মাইনাস ρ n। তাহলে এইটা বের করার জন্য আগে রো বের করতে হবে। তাহলে রো ইজ ইকুয়াল টু as ডিভাইড বাই bd। তাহলে এইটা আমরা দেখে এসেছি। তাহলে as এর পরিমাণ, তাহলে তিনটা স্টিল ব্যবহার করা ছিল, as এর মান দেয়া আছে 2 পয়েন্ট কত যেন দেয়া ছিল। তাহলে যাই হোক এখানে তিনটা স্টিল যেটা ব্যবহার করা হয়েছিল, যে কত নাম্বার বার, 8 নাম্বার বার। তাহলে 3 গুণন as এর পরিমাণটা কিন্তু আমাদের দেয়াই আছে, তাই না? যে एग्जांपल 1 এ যাই, এই দেখো এখানে তিনটা 8 নাম্বার বার বার বলে দিয়েছিল এবং এখানে বলে দিয়েছিল as is equal to 2.37। তাহলে 8 নাম্বার বারের এরিয়া তো আমরা জানি, 8 নাম্বার বারের এরিয়া 0.79। তাহলে এটাকে 3 দ্বারা গুণ করলে 2.37 এ আসবে। তার মানে এখানে সরাসরি আমরা ওইটা ব্যবহার করতে পারি 2.37। তাহলে as ডিভাইড বাই bd, b এর মান 10 এবং d এর মান হলো 23। তাহলে এটার মান রো এর মানটা আসলো as ডিভাইড বাই রো কি বলে bd। তাহলে রো n, তাহলে n এর ভ্যালু তো আমরা 8 আমরা বের করেছি যে es ডিভাইড বাই ec। তাহলে এখানে রো n করলে রো n এর ভ্যালু পাচ্ছি 0.0824। তাহলে এখান দেখো আমাদের k এর ভ্যালু আমরা বের করতে পারবো, k ইজ ইকুয়াল টু রো n স্কয়ার প্লাস টুয়াইস রো n মাইনাস রো n। ঠিক আছে? তাহলে এখানে এই যে রো n এর ভ্যালু গুলো যদি আমরা বসাই দেই, রো n এর ভ্যালু বসাই দিলে আমরা k এর ভ্যালু পাচ্ছি 0.332। তাহলে j ইজ ইকুয়াল টু কি, j ইজ ইকুয়াল টু 1 মাইনাস kd, 1 মাইনাস k বাই 3। তাহলে j এর ভ্যালু আমরা বের করতেছি, j ইজ ইকুয়াল টু 1 মাইনাস k বাই 3, 1 মাইনাস k ডিভাইড বাই 3। তাহলে এটা আসলে j এর ভ্যালু। আচ্ছা, তো আমাদের এখন ভ্যালু লাগবে হলো kd এর ভ্যালু। আচ্ছা, তার মানে এটা আলাদাভাবে বের করতে পারি অথবা আমরা একসাথে বসাই দিতে পারি। যাই হোক, তাহলে কে এর ভ্যালু জানা আছে, ডি এর ভ্যালু তো 23। তাহলে এটা করলে 7.63 ইঞ্চ আসতেছে। আচ্ছা, তারপরে যেটা আসতেছে দা স্টিল স্ট্রেস এফএস। তাহলে এখন এই যে আমরা যে স্টিলের জন্য যে ইকুয়েশনটা জানি, এটা যে m ইজ ইকুয়াল টু as fs jd। তাহলে এখান থেকে আমাদের স্টিলের স্ট্রেস fs এর মানটা বের করতে পারবো। অথবা এই যে দেখো এটা fs ইজ ইকুয়াল টু আসতেছে m ডিভাইড বাই as jd। তাহলে স্টিলের স্ট্রেস বের করার জন্য আমরা এখন এই সূত্রটা ব্যবহার করতেছি, যে m ডিভাইড বাই as jd। তাহলে এখন দেখো m এর ভ্যালু আমাদের জানা আছে 90 ইনটু 12000 ডিভাইড বাই as এর ভ্যালু জানা আছে, j এর ভ্যালু আমরা বের করেছি, d এর ভ্যালু তো জানি, তাহলে j ইনটু d। তাহলে এটা করলে এত পিএসআই আসতেছে, এটা হচ্ছে স্টিলের স্ট্রেস। এখন কংক্রিটের এফসি এর মান আসবে কত? তাহলে এফসি এর মান আমরা জানি যে m ইজ ইকুয়াল হাফ এফসি জে কে বিডি স্কয়ার। তাহলে এটা থেকে আমরা এফসি যে ইকুয়েশনটা পাচ্ছি যে টুয়াইস m ডিভাইড বাই কে জে বিডি স্কয়ার। তাহলে এখানে 2 গুণন 90 ডিভাইড বাই কে জে বি ডি স্কয়ার। ঠিক আছে? আলটিমেটলি আমাদের এফএস এবং এফসি এর ভ্যালুগুলো আমরা জেনে ফেললাম। এটা হলো ক্র্যাক সেকশনের জন্য। যখন ক্র্যাক হবে তখন আমাদের এই প্রসিডিউরে বের করতে হবে। বিষয়টা কি বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি স্যার। কোথাও সমস্যা থাকলে বলো। খুব ইম্পর্টেন্ট ছিল এবং এইটার উপর বেস করে আমরা সামনে যে ক্যালকুলেশন গুলো করব, দেখবা যে এই বিষয়গুলো বারবার আসবে, যে সি ইজ ইকুয়াল টু মানে টি ইজ ইকুয়াল টু এস এফ এস, বা এই যে এই দুইটা মোমেন্ট ইকুয়েশন এম ইজ ইকুয়াল টু এস এফ এস জেডি, এম ইজ ইকুয়াল টু হাফ এক্স জে কে বিডি স্কয়ার। আরসিসি এর একেবারে বেসিক টার্ম গুলো ছিল আজকে, একেবারে বেসিক গুলা, যে আচ্ছা, তো এটা কারো সমস্যা থাকলে বলো। স্যার আপাতত নেই, করতে গেলে আবার বলতে পারেন। এখন এই বিষয়টা হচ্ছে এটা পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে। জি স্যার।
এখন বিষয়টা হচ্ছে যে কারো যদি সমস্যা না থাকে তাহলে আমরা ক্লাস আজকে এই পর্যন্ত শেষ করবো ইনশাল্লাহ। আর হলো সামনের ক্লাসে আমরা ডিজাইন থেকে শুরু করব, যে বিমের ডিজাইন ডিজাইন করা থেকে আমরা শুরু করব। তো এগুলা খুবই বেসিক ছিল, একেবারে বেসিক জিনিসগুলো স্যার ছিল। সামনের ক্লাসগুলোরও কি এরকম পিডিএফ আছে আপনার কাছে? না, পিডিএফ করা হয়নি, আমি ওই ক্লাসের আগেই করা হয়, এগুলো তো রেডি করা নেই। সামনে তো আচ্ছা, স্যার আমাদের সরাসরি ক্লাস হলে হয়তো আমাদেরকে বোর্ডে লিখে দিতে, আমরা লিখে লিখে আনতাম। হ্যাঁ আজকে লিখে আমাদেরকে দিব, কোনো পিডিএফ ওইভাবেই টিডিএফ করানো হবে, ক্লাস লেকচার তো আচ্ছা দিতেই স্যার। হবে অন্তত। আচ্ছা, আর প্রয়োজনে এখন তোমাদের সব ক্লাসে তো মনে হয় পাওয়ার স্যার আমার অ্যাটেন্ডেন্স দিয়ে দিন স্যার। আচ্ছা, অ্যাটেন্ডেন্স এখনো দেওয়া হয় না কারোটাই। বিথি কি শুনতে পাচ্ছ? বিথি তো মেসেজ দিল, বিথি তো আসো না? স্যার ও আসছিল স্যার, ও আইসা এখন কি জেরিনেটটা স্যার দিয়ে আসছে আছে কিনা জানি না। স্যার। আচ্ছা আচ্ছা, এই কংক্রিট মানে যে কয়েকটা ম্যাথ করালাম একেবারে বেসিক জিনিসগুলা, এগুলা মানে বাসায় করার চেষ্টা করো। পরীক্ষার সময় কিন্তু একসাথে অনেক বেশি তখন যদি না বুঝতে পারো তখন অনেক বেশি কঠিন লাগবে, সুতরাং সাথে সাথে করে রাখো।